আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি আজকে তোমাদের সাথে আছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক গণিত, লালকুটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আমরা যেটা আলোচনা করব ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মের প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে ঐকিক নিয়মটা কি। তো ঐকিক নিয়মটা হচ্ছে যে প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। যে প্রথমে কি করব, যে আমরা কোনো একটা একই জাতীয় জিনিসের একটির মান বের করব। এই যে একটির মান বের করার যে পদ্ধতি, এইটাকে বলা হয় যে ঐকিক নিয়ম। এরপরে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে ঐকিক নিয়মের অর্থটা কি। যে ঐকিক শব্দটি এসেছে একক থেকে, ঐকিক শব্দটি এসেছে একক শব্দ থেকে। যে এখানে একক বলতে আমরা কি বোঝাবো, এক বোঝানো হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক এক জাতীয় কতগুলো জিনিসের পরিমাণ বা দাম দেওয়া থাকলে অন্য কতগুলো ওই জাতীয় নির্দিষ্ট সংখ্যক জিনিসের পরিমাণ বা দাম নির্ণয় করার জন্য প্রথমেই উল্লেখিত ওইসব জিনিসের একটির পরিমাণ বা দাম নির্ণয় করতে হয়। গণিতে বিষয়ে হিসাব নিকাশের এই নিয়মটির নাম হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ আমরা কি করব, যে প্রথমে একটা বের করব। আমি প্রথমে যেটা বললাম যে একটির মান বের করা, সেখানে এখানে বলতেছি যে একক শব্দটা, অর্থাৎ কতগুলো যে নির্দিষ্ট সংখ্যক জিনিস বা পরিমাণ আছে, এই পরিমাণ থেকে যে আমরা প্রথমে একটার মান নির্ণয় করব, করে আবার যেটা চাবে, মানে যতগুলো জিনিসের দাম চাবে সেইটা যে নির্ণয় করা, যে গাণিতীয় হিসাব নিকাশ, এইটাকে বলা হচ্ছে যে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা সমাধানের জন্য আমাদেরকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে, বা তিনটা ধাপে আমরা কাজটা করব। প্রথম ধাপ, এরপরে আসতেছে দ্বিতীয় ধাপ, এরপরে আসতেছে তৃতীয় ধাপ। এখন আমরা প্রথমে কোন ধাপটাকে কিভাবে আমরা কাজ করব সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি। একটা উদাহরণের সাহায্যে যদি আমরা যাই তাহলে আমরা বিষয়টা পরিষ্কার হব আরও। যেমন এখানে বলছে যে 7 ডজন পেন্সিলের দাম হচ্ছে 1442 টাকা হলে 3 ডজন পেন্সিলের দাম কত। এই ধাপটাতে কি করবে, আমরা তিনটা ধাপে আমাদের কাজটা হবে। আর ঐকিক নিয়মের যে সমাধানের যে পদ্ধতিটা, এটা তিনটা ধাপে হবে। তো প্রথমে আমাকে প্রথম ধাপে কি কাজটা করতে হবে প্রথমে আমাকে কি করতে হবে, যে প্রশ্নটা ভালো করে আগে পড়তে হবে। এখানে ঐকিক নিয়মের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো কি করতে হবে, আমাকে আগে ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে তারপরে আমাকে কি করতে হবে, এখানে ডিসাইড করতে হবে, মানে যে কোনটা চাচ্ছি আমাকে এই বিষয়টা আগে বুঝতে হবে। যদি আমি এই বিষয়টা বুঝতে পারি তাহলে কিন্তু ঐকিক নিয়মের আমার অর্ধেক কাজ হয়ে গেল, অঙ্কের অর্ধেক কাজ হয়ে গেল। তো প্রথমে আমি এখানে যে প্রশ্নটা যদি আরও ভালোভাবে দেখি, যে 7 ডজন পেন্সিলের দাম এত টাকা, তাহলে হলে 3 ডজন পেন্সিলের দাম কত। তাহলে কী চাইছি, দাম চাইছি, পেন্সিলের দাম। তাহলে যেটা চাবে প্রথম ধাপে বা প্রথম লাইনে আমি কি করব, যেটা চাবে সেইটাকে ডান দিকে লিখব, আর যেটা চাবে না, যেটা দেয়া থাকবে সেইটাতে আমরা কি করব, বাম দিকে লিখব। এইটা হচ্ছে আমার প্রথম ধাপের কাজ। আমি আবারও বলতেছি যে আমি প্রশ্নটা কি করব, আগে ভালোভাবে পড়ব। পড়ার পরে তারপরে আমি কি করব, যে জিনিসটা চাবে, যে দাম বা যে পরিমাণটা আমাকে চাবে বা যে সময়টা চাবে, সেই সময়টাকে আমাকে ডান দিকে লিখতে হবে। হ্যাঁ, তারপরে তাহলে আমি কি করলাম, যে 7 ডজন পেন্সিলের দাম লিখলাম, যে ডান দিকে, এইদিকে ডান দিকে লিখলাম। এরপরে আসতেছে কি, যে দ্বিতীয় ধাপ যেটা আছে, দ্বিতীয় ধাপ, যে দ্বিতীয় ধাপে আমি কি করব, দ্বিতীয় লাইন যেটা, যে আমি যেখানে লিখছি প্রথমে বাম দিকে যে জিনিসটা লিখছি তার ঠিক নিচে আমি এক কথাটা লিখব। যেহেতু আমার ঐকিক নিয়মের এক বের করা, অর্থাৎ প্রথমে একটির মান বের করা, ওই জন্য আমাকে দ্বিতীয় লাইনে আমাকে কি করতে হবে, যে এক শব্দটা লিখতে হবে। আমি প্রথমে যে কথাটা লিখছি তার ঠিক নিচেই আমি এক লিখব। তারপরে কি করব, 1 ডজন পেন্সিলের দাম লিখলাম। তারপরে যেখানে দাম দেওয়া ছিল আমি যদি দাম নির্ণয় করি, অর্থাৎ ওই ডান দিকে যে লিখছিলাম যে সংখ্যাটা, ওই সংখ্যাটার এখানে কি হবে, যদি আমার কম বোঝানো হয়, অর্থাৎ এখানে কি আছে, 7 আছে, এখানে 1 হচ্ছে, তাহলে কম বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। যদি সেটা বেশি বোঝায় তাহলে হচ্ছে গুণন হয়ে যাবে। এখানে কম বোঝাইছে, ওই জন্য ডান দিকের যে রাশিটা ওইটা থাকবে, তারপরে ভাগ, এইখানে যে প্রথম লাইনের প্রথম ধাপের যে বাম দিকের যে সংখ্যাটা আছে ভাগ, ওই সংখ্যাটা লিখব।
এরপরে কি হবে, তৃতীয় ধাপ যেটা আমি প্রথম ধাপটা বললাম, তারপরে আসতেছে কি দ্বিতীয় ধাপ। আমি বললাম যে দ্বিতীয় ধাপে আমি কি করব, যে প্রথমে যে বাম দিকের যে সংখ্যাটা আছে তার ঠিক নিচে আমি 1 লিখব। তারপরে হচ্ছে একেবারে ডান দিকে যে সংখ্যাটা আছে তার নিচে আমি বললাম যে যদি আমার কম হয়ে যায় তাহলে ভাগ হবে। এখানে ভাগ হয়ে গেছে, কম হয়ে গেছে যেহেতু 1, হ্যাঁ, যদি বেশি হয় তাহলে গুণন আমি লিখব। ঠিক যে সংখ্যাটা ডানে থাকবে ওই সংখ্যাটা ভাগ বামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি লিখব। এরপরে আসতেছে কি, যে আমার যেটা জিনিস চাচ্ছে, অর্থাৎ এইখানে আমার কি চাচ্ছে, যে 3 ডজন যেটা চাচ্ছে, অর্থাৎ ধাপ 3-এ আমার কথাটা আছে কি যে 3 ডজন পেন্সিলের দাম। ধাপের 3-এ আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি যে 3টা লিখব। ঠিক যে জায়গায় 1 আছে তার নিচে আমি লিখব যে নির্দিষ্ট পরিমাণটা আমার কাছে চাচ্ছে, সেই নির্দিষ্ট পরিমাণটা আমি ঠিক এর নিচে লিখব। লেখার পরে আমি এখানে কি করব, ডান দিকের যে সংখ্যাটা আছে সেটা কি হয় আগের মতোই, যে যদি সেটা বেশি বোঝায় তাহলে আমি কি করব, গুণন করে দিব। আর যদি সেটা কম বোঝায় তাহলে আমি কি করব, ভাগ করে দিব। তাহলে এখানে আমি কি করলাম, এখানে বেশি বোঝাচ্ছে ওই জন্য 3, যেহেতু 1 ছিল এখানে 3 ডজন পেন্সিলের দাম, ওই জন্য আমি কি করে দিলাম, গুণন করে দিলাম 3। তারপরে কি করলাম, যে 7 দিয়ে আমি এই 1442কে কেটে দিলাম। কেটে দিলে হচ্ছে 206। 3 দিয়ে 206কে আমি কি করলাম, 3 6 18, 8 হাতে 1, 1 3 2 6, আমার এত কি করলো, টাকা আসলো, এত টাকা। তাহলে এইভাবে কি করব আমরা, তাহলে আমি আবারও বলতেছি যে ঐকিক নিয়মটা কি, যে একটির মান বের করা। ঐকিক নিয়মটা হচ্ছে একটির মান বের করা। তাহলে এর অর্থটাই হচ্ছে যে একটার মান বের করা। তো বের করার পদ্ধতিটা আমি আবারও বলতেছি, আমরা 3টা ধাপে হচ্ছে শেষ করব কাজটা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপেই আমরা কি করব, প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝবো, বোঝার পরে যে জিনিসটা চাবে বা যে পরিমাণটা আমাকে বের করতে হবে ওই পরিমাণটা আমি ডানে লিখব, আর যেটা চাবে না, যেটা দেয়া থাকবে সেটা আমি বামে লিখব। আমার প্রথম ধাপটার কাজ হয়ে গেল। এরপরে আমি কি করব, আমি দ্বিতীয় ধাপে আসব। দ্বিতীয় ধাপে আমার কাজটা কি, যেখানে আমি যে জিনিসটা দেয়া থাকবে তার ঠিক নিচে আমি 1 লিখব বাম দিকে। বাম দিকে 1 লেখার পরে আমি ডান দিকে যাব। ডান দিকে যে জিনিসটা দেয়া থাকবে, আমি বলতেছি, আবারও বলতেছি, যদি সেটা কম বোঝায় তাহলে ভাগ হবে। যেহেতু এখানে 1 আছে, কম বোঝাচ্ছে, ভাগ হয়ে গেল। এরপরে যদি কি হয়, যদি গুণন মানে বেশি বোঝায় তাহলে গুণন হয়ে যাবে। এরপরে এটা ধাপ 2, দ্বিতীয় ধাপটা হয়ে গেল। এরপরে আস্তে আস্তে ধাপ 3-এ আমি যে কাজটা করব, এখানে আমার যত ডজন বা যত চাবে সেই চাওয়াটা আমি ঠিক বাম দিকের ঠিক নিচে আমি ওই সংখ্যাটা লিখব। লেখার পরে তারপরে আমি কি করব, যে ওই ডান দিকের যে সংখ্যাটা আছে এখানেও একই রকম, অর্থাৎ আমার যদি সেটা কি বেশি বোঝায় তাহলে আমি গুণন করে দিব, আর যদি কম বোঝায় তাহলে আমি কি করব, ভাগ করে দিব। এইভাবে আমি কাজটা করব। এরপরে যদি আমরা কি করি, কয়েকটা উদাহরণের সাহায্যে যদি আমরা অঙ্ক করি, কয়েকটা অঙ্ক করে নেই, তাহলে আমরা বিষয়টা আমাদের মাথায় আসবে যে ঐকিক নিয়মটা আমরা কিভাবে করব। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। যেমন এখানে আছে যে অধ্যায়ের আমাদের 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলতেছে কি, যে 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 15 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? এটা অঙ্ক। এখন এটা আমরা সমাধান করব। আমি আগেই বললাম যে আমরা প্রথমে অঙ্কটা বুঝব। এখানে অঙ্কটা কি আছে, যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তাহলে কী চাইছে? চালের দাম চাইছে।
আমি আগে বললাম যে যেটা চাবে সেই জিনিসটা আমি কি করব, ডান দিকে লিখব। তাহলে আমরা এখানে লিখি যে 7 কেজি চালের দাম 280 টাকা। আমার প্রথম ধাপটা হয়ে গেল। এরপরে আমি কি করব, আমি বলছিলাম যে যেটা দেয়া থাকবে তার নিচে ঠিক 1 লিখব। তাহলে 1 কেজি চালের দাম, তাহলে আমরা এমনিতেই বুঝতেছি যে যেখানে 7 কেজি চালের দাম ছিল সেইখানে যদি কি করি, আমি 1 কেজি চালের দাম যদি আমি ওইখানে নেই তাহলে অবশ্যই কম হবে। কোথায় 7 কেজি চাল, কোথায় 1 কেজি চাল, তাহলে অবশ্যই কি করবে, ভাগ করব। তাহলে আমি বললাম যে ডান দিকের যে সংখ্যাটা থাকবে সেটা ভাগ বাম দিকের যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা। আমার দ্বিতীয় ধাপটা হয়ে গেল। এরপরে আমি তৃতীয় ধাপে আসব। তৃতীয় ধাপে আমি দেখব যে আমার কি মানে কি চাইছি। তাহলে এখানে কি 15 কেজি চালের দাম চাইছে, তাহলে আমি লিখব এখানে বাম দিকের যে সংখ্যাটা আছে তার ঠিক নিচে লিখব 15 কেজি চালের দাম। তাহলে এখানে কি, এখানে আমার ছিল 1 কেজি চালের দাম, তাহলে 1 কেজি চালের দাম কম মানে ভাগ। এখানে 15 কেজি চাল, 1 কেজি চালের জায়গায় 15 কেজি চাল, অবশ্যই দাম বেশি হবে। তো দাম বেশি হলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ ডান দিকের সংখ্যাটা গুণন হয়ে যাবে, 280 গুণন 15, নিচে ভাগ 7। অর্থাৎ আমার যদি বেশি হয় তাহলে আমি গুণন দিব, আর যদি কম হয় তাহলে আমি ভাগ দিব। তাহলে এটা দিয়ে আমি এখন কেটে দিব। তাহলে 4 7 28, 0, 15 দিয়ে ইয়া করলে 4 15 60, 600, 6, হ্যাঁ এত টাকা। তাহলে অতএব 15 কেজি চালের দাম 600 টাকা। তাহলে উত্তর 600 টাকা। তো আমি আরেকবার বলতেছি, যেখানে অঙ্কটা দেওয়া আছে যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। তাহলে এখানে আসতেছে যে 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। তাহলে 1 কেজি চালের দাম, তাহলে অবশ্যই কম। তাহলে কম হলে ডান দিকের সংখ্যা ভাগ বাম দিকের যে সংখ্যাটা। এরপরে আছে 15 কেজি, আমার চাইছে 15 কেজি। তাহলে 15 কেজি, 1 কেজি দাম হলে কম, তাহলে 15 কেজি অবশ্যই বেশি হবে। তাহলে 15 কেজি চালের দাম, তাহলে গুণন হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এটা দিয়ে এটাকে কাটলাম, 4 7 28, এই 0, তারপর 40 দিয়ে 15কে গুণন করলে 600 টাকা। অর্থাৎ 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা। এরপরে আর একটা অঙ্ক আমরা দেখি, আর একটা অঙ্ক দেখে আমরা শেষ করে দিব। এখানে আর একটা অঙ্ক দেখতেছি যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। এটা 9 নম্বর অঙ্কটা। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য খাদ্য 25 জনের কত দিন চলবে। এখানে আমরা অঙ্কটা আগে দেখি, আর একবার একটু ভালো করে দেখি। আমরা প্রথম কাজ যেটা হচ্ছে যে অঙ্কটা আমাকে
বুঝতে হবে। এখানে দেয়া আছে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাবার আছে। তাহলে ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? তাহলে আমার প্রশ্নটা কী চাইছে যে দিন, কত দিন। তাহলে আমি আগেই বললাম যে যেটা চাবে সেই জিনিসটা আমরা কি করব, ডান দিকে লিখব। তাহলে কত দিন, তাহলে দিনটা ওই দিকে লিখতে হবে। তাহলে আমাকে লিখতে হবে কি যে 50 জন ছাত্রের খাবার মজুত আছে 15 দিনের। 50 জন ছাত্রের খাবার মজুত আছে 15 দিনের। আচ্ছা, তাহলে অতএব দ্বিতীয় ধাপ আমরা আসবো। দ্বিতীয় ধাপে 1 লিখব। তাহলে 1 জন ছাত্রের খাবার মজুত আছে। তাহলে একজন ছাত্র, অর্থাৎ এখানে 50 জন ছাত্রের খাবার যদি একজন ছাত্র খায় তাহলে অবশ্যই বেশি দিন যাবে। তাহলে বেশি মানেই হচ্ছে গুণন, অর্থাৎ প্রথম ডান দিকের সংখ্যাটা, তারপরে গুণন হচ্ছে বাম দিকের যে সংখ্যাটা থাকবে সেটা, এত দিনের। তাহলে সেই খাবারটা আবার যদি কি করে 25 জন ছাত্রই খায়, তাহলে 25 জন ছাত্রের খাবার মজুত আছে। তাহলে 15 গুণন 50। এখানে যেহেতু একজন ছাত্র যেটা খাইতো সেই খাবারটা 25 জন ছাত্র খাবে, তো অবশ্যই দিনটা কী লাগবে, কম যাবে, কম দিন যাবে। তাহলে কম হলেই সেটা ভাগ হয়ে গেল। তাহলে ভাগ হয়ে গেলে তাহলে 25 দুগুণ 50, তাহলে 15 দুগুণ 30 দিন। তাহলে 30 দিনের খাবার মজুত আছে। তাহলে অতএব 25 জন ছাত্রের চলবে, 25 জন ছাত্রের খাবার চলবে 30 দিন। উত্তর 30 দিন। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।